স্বাগত জানাই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা ভারসাম্যবিন্দু মূল্য নির্ধারণ করব। তো আমরা এর আগে আলোচনা করেছি ভারসাম্যবিন্দু কি করে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, উপস্থাপন করা হয়, ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা হয়। এখন আমাদের সর্বশেষ আমরা টেবিলের মাধ্যমে আমরা প্রকাশ করব। তাহলে ভারসাম্যবিন্দু ব্রেক ইভেন প্রাইসিং আমরা একটা ছক দেখতে পাচ্ছি। ছকে কি কি বিষয়গুলো আলোচনা হচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের সৃজনশীল প্রশ্নে থাকবে একক প্রতি বিক্রয় মূল্য দেয়া থাকবে, বা আমাদের তারপরে হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেয়া থাকবে, তারপরে স্থায়ী ব্যয় দেয়া থাকবে, ইত্যাদি ইনফরমেশনগুলো দেয়া থাকবে। অর্থাৎ আমাদের হয়তো স্থায়ী ব্যয় থাকবে, পরিবর্তনশীল ব্যয় থাকবে, একক থাকবে। সৃজনশীল প্রশ্নে বের করতে হবে যে কত একক পণ্য বিক্রি করলে আমরা ভারসাম্য বিন্দুতে পৌঁছাবো। এখন প্রশ্ন হচ্ছে ভারসাম্য বিন্দু কি? অর্থাৎ যে বিন্দুতে মোট আয় ব্যয় সমান থাকবে, অর্থাৎ যে পরিমাণ বিক্রি করলে মোট আয় এবং ব্যয় সমান তাকে আমরা ভারসাম্য পরিমাণ বলি। সেই ভারসাম্য পরিমাণকে লেখচিত্রের মাধ্যমে বা যেখানে আয় ব্যয় রেখা পরস্পর ছেদ করে তাকে আমরা ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ আমরা বলে থাকি। অর্থাৎ ভারসাম্য পরিমাণকে ধরে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ আমরা বলি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের সৃজনশীল প্রশ্নে একক পরিবর্তনশীল ব্যয় থাকবে, স্থায়ী ব্যয় দেওয়া থাকবে এবং কত একক বিক্রি করলে আমরা ভারসাম্য বিন্দুতে পৌঁছাবো সেই তথ্য থাকবে। তাহলে এরকম তথ্য থাকলে আমরা ধরে নিয়েছি যে এই ইনফরমেশনগুলো দেয়া আছে। কত একক পণ্য বিক্রি করতে হবে আমাদের, তারপরে পরিবর্তনশীল ব্যয় দেয়া থাকবে যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত, অথবা একটা নির্দিষ্ট স্থায়ী ব্যয় একই সমপরিমাণ দেখতে পাচ্ছি, তার মানে স্থায়ী ব্যয় হচ্ছে একটাই নির্দিষ্ট পরিমাণ এবং ব্যবসায় প্রথমে স্থায়ী ব্যয় করা হয় এবং স্থায়ী ব্যয় বৃদ্ধি পায় না, একবারেই করা হয়। এই জন্য এমনগুলো হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ স্থায়ী ব্যয়। তাহলে আমরা এখানে কি করব? পরিবর্তনশীল ব্যয় স্থায়ী ব্যয় থেকে আমরা যোগ করে আমরা মোট ব্যয় তৈরি করব এবং মোট ব্যয় থেকে আমাদের যে লাভ হবে, লাভ ব্যয় থেকে লাভ যোগ মাইনাস করে আমরা দেখব যে আসলে আমাদের আদৌ লাভ হয়েছে কিনা বা আমাদের ঘাটতি আছে কিনা। এই ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এটা মাইনাস ফর্ম, অর্থাৎ ঘাটতি। এই কখন এসে এটা কত একক বিক্রি করলে এটা ভারসাম্য বিন্দুতে পৌঁছাবে যেখানে আয় ব্যয় সমান। তারপরে হচ্ছে বা এখানে আমরা 0 দিয়েও প্রকাশ করতে পারতাম, আমরা এখানে 0 দেই নেই। তারপরে হচ্ছে পরবর্তী একক পণ্য বিক্রি করলে কত লাভ হবে এবং এই লাভের পরিমাণটা বাড়তে থাকবে যত বেশি পণ্য উৎপাদন আমরা করব। তো এখানে আরেকটা বিষয় একটু গুরুত্বপূর্ণ আমরা মনে করছি, আমরা এই আলোচনায় যে তারপরে আমরা বিষয়টা নিয়ে আমরা কর্নারে আমাদের কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন শুরু করছি আমাদের 0 একক পণ্য যখন আমরা 0 একক পণ্যে তো আমাদের পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ প্রথম দিকে তো আসলে বিক্রি হয় না, বিক্রি তো আরো পরে হয় আমাদের, তাই তো? প্রথম দিকে তো আসলে বিনিয়োগ করতে হয়, সেখানে নানা স্থায়ী ব্যয় করতে হয়, তারপরে আমাদের যদি পণ্য উৎপাদন শুরু করি তখন পণ্য বিক্রি শুরু হয়। আমরা যেটা লেখচিত্রে আমরা দেখেছি, তো সেক্ষেত্রে পরিবর্তন যেহেতু আমরা পণ্য বিক্রি করছি না বা আমাদের উৎপাদনও হয়নি, অতএব আমাদের পরিবর্তনশীল ব্যয় নেই। তারপরে হচ্ছে স্থায়ী ব্যয় কেন আসলো? প্রশ্ন হচ্ছে স্থায়ী ব্যয় আমাদের করতে হয়। একটা কারখানা নির্মাণ করতে হয়, যন্ত্রপাতি কিনতে হয়, তারপরে তো কলম বা অন্য কোনো পণ্য সামগ্রী উৎপাদিত হয়ে থাকে। তাহলে আমরা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা বিষয়টাকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে মোট ব্যয় হলো 1000 টাকা। মোট ব্যয় হলে যেখানে কোনো আয় নেই, তাই তো? তাহলে ওই 1000 টাকাই আমাদের ক্ষতি হিসাবে আমরা ধরবো। 1000 টাকাই আমাদের ক্ষতি, কারণ কোনো আয় নাই। 1000 যে টাকাটাই স্থায়ী ব্যয় হিসেবে খরচ করেছি সেটাই আমাদের ক্ষতি, আমরা ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে একক, আমরা 2 একক পণ্য আমরা বিক্রি করছি, আমাদের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 100 টাকা এবং আমাদের স্থায়ী ব্যয় সাথে 1000 টাকার সাথে 100 যোগ করে আমাদের হচ্ছে 1100 টাকা এবং আমাদের এই পর্যায়ে এসে লাভ হচ্ছে
যেটা আমরা বলছিলাম যে একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া থাকবে, সেই বিক্রয় মূল্য অনুযায়ী আমাদের আয় এখানে ধরা হবে, কিন্তু আমরা যা সেটা একটা আনুমানিক ইনফরমেশন বা ডাটার উপরে নির্ভর করে আমরা এখানে এটা করেছি। যদিও যেভাবে বিক্রয় মূল্য দেওয়া থাকবে সেইভাবেই বন্ধুরা এককের সঙ্গে গুণন করে তোমরা আয়ের ক্যালকুলেশনটা করবে, তোমরা আয়ের হিসাবটা বের করবে। যাই হোক, আমি এখানে আনুমানিক একটা ধরেছি জাস্ট এই বিষয়টাকে বোঝার জন্য বা বিষয়টাকে অবগত হওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুদের, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা এবার দেখব মোট আয় হয়েছে 700 টাকা, তাহলে আমাদের ব্যয় হয়েছে 1100 টাকা, আয় হয়েছে 700 টাকা, তাহলে আমাদের ক্ষতি এখনো পর্যন্ত আমাদের ক্ষতি আছে 400 টাকা। তারপরে আমরা যখন 4 একক পণ্য বিক্রি করব তখন আমাদের পরিবর্তনশীল ব্যয় হবে 200 টাকা, আমাদের স্থায়ী ব্যয় 1000 টাকা, তাহলে মোট ব্যয় 1200 টাকা। এবং আমাদের এই ক্ষেত্রে আয় হয়েছে 900 টাকা, তাহলে আয় যদি 900 টাকা হয় তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের ক্ষতি আছে 300 টাকা। তাহলে আমাদের কিন্তু যত আমরা একক পণ্য বিক্রি করছি তত কিন্তু আমাদের এই ব্যয়টা হ্রাস পাচ্ছে। একটা সময় ব্যয়টা আয় ব্যয় সমান হয়ে যাবে, অর্থাৎ 000 হবে। তারপরে আসি আমরা 6 একক পণ্য যখন আমরা বিক্রি করব তখন আমাদের পরিবর্তনশীল ব্যয় 300 টাকা হবে। আমরা এখানে পরিবর্তনশীল ব্যয় বোধহয় খুব সম্ভবত ধরা হয়েছে 50 টাকা করে, এই জন্য 6 একক পণ্য বিক্রি করে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 300 টাকা, স্থায়ী ব্যয় 1000 টাকা, তাহলে আমাদের মোট ব্যয় হচ্ছে 1300 টাকা এবং মোট আয় হচ্ছে 1100 টাকা। তাহলে আমাদের এখানে ক্ষতি হচ্ছে 200 টাকা, অর্থাৎ ক্ষতিটা হ্রাস পাচ্ছে। তারপরে আমরা আসবো 8 একক পণ্য যখন আমরা বিক্রি করব তখন আমাদের পরিবর্তনশীল ব্যয় হবে 400, পরিবর্তনশীল ব্যয় হবে 400 টাকা এবং স্থায়ী ব্যয় 1000 টাকা হয়েছে আমাদের প্রথম দিকে। তাহলে ওই 1000 টাকার সাথে 400 টাকা যোগ করলে আমাদের আসে 1400 টাকা এবং মোট আয় হয়েছে 1300 টাকা। তাহলে এখনো আমাদের ঘাটতি আছে 100 টাকা, অর্থাৎ 100 টাকা ক্ষতি আছে আমাদের। এরপরে আমরা যখন 10 একক পণ্য উৎপাদন করব পরিবর্তনশীল ব্যয় হবে 500 টাকা, স্থায়ী ব্যয় হলো 1000 টাকা, তাহলে পরিবর্তনশীল ব্যয় 500 আর স্থায়ী ব্যয় 1000 হচ্ছে 1500 টাকা এবং মোট ব্যয় হয়েছে আমাদের 1500 টাকা, মোট আয় হয়েছে 1500 টাকা। তাহলে 1500 ব্যয় 1500 আয়, এই পর্যায়টাকে আমরা ভারসাম্য বিন্দু, অর্থাৎ 10 একক পণ্য বিক্রি করলেই আমরা ভারসাম্য বিন্দুতে পৌঁছাতে পারবো। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা তোমরা অবগত হয়েছো বা বুঝতে পেরেছো। তাহলে তোমরা যখন সৃজনশীল প্রশ্নে বিশ্লেষণ করতে পারবে বা মন্তব্য লিখতে পারবে তখন তোমরা মন্তব্য লিখে দিবে যে আসলে টেবিলের মাধ্যমে, ওখানে উল্লেখ থাকতে পারে যে টেবিলের মাধ্যমে উপস্থাপন করে তোমার বিশ্লেষণ করো, তখন তুমি বিশ্লেষণে বলবে যে টেবিলের মাধ্যমে হিসেব উপস্থাপন করে 10 একক পণ্য বিক্রি করতে পারলেই ভারসাম্য বিন্দুতে পৌঁছানো যাবে। এটা তোমাদের পক্ষে এটা বিশ্লেষণ করা সহজতর হবে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো 12 একক পণ্য বিক্রি করলে 600 টাকা পরিবর্তনশীল ব্যয় হবে, 1000 টাকা তো সেই স্থায়ী ব্যয় 1000 টাকা আছে, 1600 টাকা, আমাদের মোট আয় হয়েছে 1700 টাকা, তাহলে আমাদের 100 টাকা লাভ হচ্ছে। 12 একক পণ্য বিক্রি করলে, 14 একক পণ্য বিক্রি করলে একইভাবে আমাদের 200 টাকা লাভ হচ্ছে। 16 একক পণ্য যদি আমরা টোটাল বিক্রি করতে পারি তাহলে আমাদের 16 একক পণ্য বিক্রি করতে পারলে আমাদের পরিবর্তনশীল ব্যয় 800, স্থায়ী ব্যয় তো 1000 টাকা আছে, 1800 টাকা আমাদের মোট ব্যয় হচ্ছে, আমাদের মোট আয় হচ্ছে 2100 টাকা। তাহলে 2100 টাকা থেকে 1800 টাকা বাদ গেলে থাকে আমাদের ব্যালেন্স থাকে 300 টাকা। তাহলে আমরা যদি 16 একক পণ্য বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ হবে 300 টাকা। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা এই চারটা তোমরা বুঝেছো, অর্থাৎ আমাদের 10 একক পণ্য বিক্রি করতে পারলেই আমরা ভারসাম্য বিন্দুতে পৌঁছাতে পারবো। তারপরে আমাদের বিক্রির পরিমাণ যত বাড়তে থাকবে তত আমাদের লাভের পরিমাণও ক্রমান্বয়ে বেড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 100, 200, 300, আবার 18 একক বিক্রি করলে তখন হতো প্রায় 400 টাকা হয়ে যেত তখন, তাই তো। এইভাবে তোমরা একটা ডাটা ইনফরমেশন নিয়ে প্রেক্ষিতে এভাবে তোমরা বিশ্লেষণ করবে। এখন আমাদের একটু বিষয় বোঝার খুব প্রয়োজন, সেটা হচ্ছে আমরা ভারসাম্য বিন্দু বা সমস্যার বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্টটা কি, একটা নির্দিষ্ট বিন্দু যেখানে আয় ব্যয় সমান। আমরা যদি এটাকে ভারসাম্য বিন্দু ধরি, ভারসাম্য বিন্দু হলে আয় আমরা ধরে নিলাম যে আমাদের আয় হয়েছে 5 লক্ষ টাকা, ব্যয় হয়েছে 5 লক্ষ টাকা। এই পয়েন্টটা হচ্ছে ভারসাম্য বিন্দু, অর্থাৎ এই পাশে যতটুকু রেখা এ পাশে ততটুকু রেখা। এখন সবসময় একটা ব্যবসায়িক
উৎপাদকের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন। তারা মুনাফা অর্জন করতে হলে সে ভারসাম্য বিন্দুর থেকে পরিমাণের থেকে বেশি পণ্য বিক্রি করতে হবে। তাহলে সবসময় একজন ব্যবসায়ী বা একজন উদ্যোক্তা বা একজন উৎপাদনকারী লক্ষ্য থাকে সেই এই অনুপাতটাকে অনুপাতটা বাড়ালে কি হবে, আমাদের ব্যয়টা কমবে। অনুপাতটাকে বাড়িয়ে যেটাকে বলা হয় যে অনুপাত প্রান্ত, অর্থাৎ অনুপাতটাকে বাড়িয়ে আমরা নিরাপত্তা প্রান্ত বাড়িয়ে নেওয়া, অর্থাৎ আয়ের অনুপাত যত বাড়বে তত আমাদের নিরাপত্তাও বাড়বে। অর্থাৎ আমরা কার্ভে যেরকম দেখেছিলাম যে 6 লক্ষ টাকা আমাদের যখন আয় হয়েছে তখন আয় ব্যয় সমান। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 50,000 একক পণ্য বিক্রি করলে, আমি পূর্বের এপিসোডের কথা বলছি, পূর্বের পর্বগুলোর কথা বলছি, আমরা যখন দেখতে পাচ্ছি আমরা পূর্বের সেই লেখচিত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে 5,50,000 একক পণ্য যখন বিক্রি করা সম্ভব হচ্ছে তখন তারা 2 লক্ষ টাকা আয় হচ্ছে। তাহলে একজন ব্যবসায়ীর উদ্দেশ্য থাকবে ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন পরিমাণের থেকে বেশি বিক্রি করে তার নিরাপত্তা প্রান্তটাকে বাড়িয়ে নেওয়া। যখন তোমরা বিবিএমবিএ পড়বে বা উচ্চতর ক্লাসে পড়বে তখন তোমাদের অনুপাত প্রান্ত বাড়িয়ে নেওয়ার মাধ্যমে নিরাপত্তা প্রান্তটাকে বাড়িয়ে নেওয়া। তাহলে নিরাপত্তা প্রান্ত কি, অনুপাত প্রান্ত কি, এগুলো বিশদভাবে পড়তে হবে। আমি আলোচনার তাগিদে এই বিষয়গুলোকে একটু অবতারণা করলাম। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিরাপত্তা প্রান্ত 6 লক্ষ, অনুপাত প্রান্ত কমে এটাকে 4 লক্ষ হয়েছে। অর্থাৎ নিরাপত্তার অনুপাতটা বেড়েছে, ব্যয়ের অনুপাতটা কমেছে। তাহলে কি হচ্ছে যে নিরাপত্তা যতটা সম্ভব ব্যবসায়ের উদ্দেশ্য থাকে বাড়িয়ে নেওয়া। অর্থাৎ আয়টা বিক্রি বেশি পরিমাণ বাড়ালে আয়ের পরিমাণ বাড়বে, তখন একটা ব্যবসায় নিরাপত্তাও বাড়বে। এবং নিরাপত্তা কিভাবে বাড়বে? বিক্রি বাড়াতে হবে। এই জন্য আমরা অ্যারো বাটন দিয়ে দিচ্ছি, অর্থাৎ বিক্রির পরিমাণ ধীর গতিতে বাড়ছে, অর্থাৎ বিক্রির পরিমাণ বেড়ে যাচ্ছে। এবং এই পয়েন্টটা আমরা ভারসাম্য বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, যেটাকে আমরা বাংলা করতে পারি সমচ্ছেদ বিন্দু নামে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক এক করে ইন্টারমিডিয়েটের উৎপাদন ব্যবস্থাপনার, এইচএসসি শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনার কথা বলছি, ব্যবস্থাপনার ব্রেক ইভেন পয়েন্টের কথা বলছি, অথবা ফিনান্স সাবজেক্টের ক্ষেত্রে ব্রেক ইভেন আলোচনা করতে হয়, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ব্রেক ইভেন আলোচনা করতে হয়, যারা অর্থনীতি নিয়ে পড়ছেন অর্থনীতিতে ব্রেক ইভেনের কথা আলোচনা করতে হয়, সেটা এইচএসসি শ্রেণী হোক আর অনার্স মাস্টার শ্রেণী হোক, বিবিএমবিএ কথা, সব জায়গাতেই ব্রেক ইভেন প্রয়োজন হয়। অর্থাৎ আমার যে ধারাবাহিক আলোচনাগুলো সেটা যদি তোমরা সম্পূর্ণটা দেখতে পারো, আশা করি শিক্ষার্থী বন্ধুদের পরবর্তী জীবনে কখনোই ব্রেক ইভেন পয়েন্ট বা ব্রেক ইভেন প্রাইসিং বা মানে বলা যায় যে ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ, ভারসাম্য বিন্দু অথবা সমচ্ছেদ বিন্দু অথবা অনুপাত প্রান্ত বা নিরাপত্তা প্রান্ত, এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। তোমরা আমাদের সম্পূর্ণ ব্রেক ইভেন্টের এপিসোড, ব্রেক ইভেন্টের পর্বগুলো বা ধারাবাহিক ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে ব্রেক ইভেন্ট নিয়ে আর কখনো তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। এবং আমি যথোপযুক্ত চেষ্টা করেছি প্রতিটা অংশ ভাগ ভাগ করে তোমাদের সম্মুখে উপস্থাপন করা এবং বর্ণনা করার, এবং সৃজনশীল প্রশ্নের প্রেক্ষিতে আলোচনা করার। কাজেই আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের জানাবে, বিভিন্নভাবে শেয়ার দিবে এবং বলবে যে ব্রেক ইভেন্টের টোটাল সলিউশন আমরা বলে থাকি, টোটাল সমাধান। অর্থাৎ এই এপিসোডগুলো পড়লে তোমরা ব্রেক ইভেন্টের যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে। আশা করছি তোমরা কখনো কোনো ক্লাসে, অনার্স ক্লাস, মাস্টার্স ক্লাস, এইচএসসি বা এসএসসি বা যে কোনো বিষয় নিয়ে যখন পড়বে তখন তোমাদের ব্রেক ইভেন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, কোনো ধরনের মানে হেজিটেশন থাকবে না। ব্রেক ইভেন্টটা তোমরা যথোপযুক্ত বুঝতে পারবে এবং যত ধরনের ক্রিটিক্যাল রিজনিং আমরা বলে থাকি বা কঠিনতর সৃজনশীল প্রশ্ন তোমরা সমাধান করতে পারবে। অর্থাৎ মূল বিষয়বস্তু বুঝলে, ব্রেক ইভেন্ট বুঝলে, তোমাকে যত কঠিন করেই প্রশ্ন উপস্থাপন করা হোক না কেন তুমি এটার সমাধান করতে পারবে বলে আশা করছি। আমাদের দীর্ঘ এপিসোড ব্রেক ইভেন্ট প্রাইসিং নিয়ে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে
ছিলে এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে তথ্যগুলো জানাবে। তোমাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবে এই করোনাকালীন সময়, এবং সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে, এবং আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।